চলুন ফিরে যাই আমাদের আজকের অতিথি কন্টেন্ট ক্রিয়েটর শিশির রহমানের কাছে। আবারও চলে এলাম আপনার কাছে। হেই ব্রো ক্লাবের শিশির রহমান, কিন্তু আমরা হেই ব্রো ক্লাবে আপনার কোনো নাম দেখি না। আপনি যে এত মানে ভিন্ন ভিন্ন ক্যারেক্টার নিয়ে আসেন, আপনার নিজস্ব একটা ক্যারেক্টার সেখানে সবসময় আমরা দেখতে পাই বা বেশি দেখতে পাই, সেই ক্যারেক্টারটার কোনো নাম নেই কেন? আসলে আমি মানুষজনদেরকে চেষ্টা করি যাতে অ্যাকচুয়ালি ওই মানে ফানি ভাইবটা দেওয়ার জন্য, সেই জন্য আমি একটা সিম্পল মানুষ, আমি কখনো সিম্পল মানুষকে দেখাতে চাই না খুব একটা। যদি ভুল না করে থাকি এটা বোধহয় 20 বা 21 সালের দিকে। জি, 20-21 সালের দিকে। শুরু করেছিলেন কিভাবে? ডিভাইস কি ছিল? ডিভাইস ছিল জাস্ট সিম্পল একটা শাওমির একটা ফোন ছিল। সো আমি ডিভাইসটা কি জানি না, আমার ছোট ভাইয়ের ফোন ছিল, তো আমি ওইটা দিয়েই মানে ভিডিও করতাম। আমার ফোনের ক্যামেরাটা খুব একটা ভালো ছিল না, তো ওইটা দিয়ে ভিডিও করতাম জাস্ট বেশি দিন না, আমি জাস্ট 6 মাস ট্রাই করছি। 6 মাস পরে দেখি যে আমার একটা ভিডিও খুব ভিউজ হয়ে গেছে, মানে একদিনেই 1 মিলিয়ন হয়ে গেছে। আমি কি ব্যাপার, আমার এই ভিডিও এত ভিডিওটা কিসের উপরে ছিল? মানে এক্সাম নিয়ে আমি কিভাবে না পড়ে ভালো রেজাল্ট করা যায় এই নিয়ে একটা কন্টেন্ট বানাইছিলাম, ফিজিক্স। সো এরপরে ওই দিনের পর থেকে আমার মানে সব কন্টেন্টই মানে ভিউজ হয়েছিল, মানে কখনো থেমে থাকে না। ব্যক্তিগত প্রোফাইল থেকে দিয়েছিল না তখন পেজ ছিল। আমি মানে কমার্শিয়ালি মানে চিন্তা ভাবনা করছি যে পেজ, ইউটিউব চ্যানেল সবকিছু নিয়ে প্রিপেয়ার ছিলাম যে এক কন্টেন্ট বানাইতে থাকবো, একদিন না একদিন ভাইরাল হবে। সো এটাই ট্রাই করছি। সবাই যে বলে ভাইরালের পেছনে ছোটা ঠিক না, যারা ভাইরালের পেছনে ছুটছেন সেটা আসলে আমাদের বেশ কিছু নেতিবাচক দিক রাখে সমাজে এবং সেই সাথে ব্যক্তি জীবনেও। বাট ওয়ান্স ইন এ টাইম উঠতে হলে প্রথম একটা না একটা কিছু ভাইরাল হইতেই হবে, নাহলে আমার আজকে 1 মিলিয়ন ফলোয়ার তো হইতো না যদি একটা ভিডিও মানে কনস্ট্যান্টলি ভাইরাল, একবার হওয়া একটা আর কনস্ট্যান্টলি ভাইরাল হওয়া আর একটা। সো আমার অনেক ফ্রেন্ডস আছে যারা ভিডিও দিলেই মানে ভিউজ হচ্ছে, বিকজ ওরা কনসিস্টেন্সি মেনটেন করতে করতে ভাইরালের পজিশনে চলে গেছে। সো এইটাই, মানুষজন কনসিস্টেন্ট হলেই একটা টাইমে ভাইরাল হয়। আপনি খুব ছোট ছোট করে আমাদেরকে অনেকগুলো বিষয় জানাবেন আজকে আমার চাওয়া, সেটি হচ্ছে যে যেহেতু আপনি কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে এখন সফল হয়ে গেছেন, তো বর্তমানে অনেকেই আসলে কন্টেন্ট ক্রিয়েশনে আসতে চায় কিন্তু সঠিক দিক নির্দেশনা পায় না বা কোয়ালিটি কন্টেন্ট তৈরি করতে পারে না। তবে শিশির রহমানের জীবনের শুরুর গল্প থেকে এখন পর্যন্ত যদি তারা একটু একটু করে জানতে পারে, আমার মনে হয় তারা কিছুটা হলেও দিক নির্দেশনা পেতে পারে। যেমন আপনি একটা ছোট ডিভাইস থেকে আসলে কাজ শুরু করেছিলেন, হয়তো আপনার হাতে অ্যাপলের কোনো দামি গ্যাজেট ছিল না, সেই যে আপনি প্রথম কাজ শুরু করেছিলেন তখন আপনি কোন অ্যাপে এডিট করতেন? কাইনমাস্টার নামে একটা অ্যাপ ছিল, কাইনমাস্টার পরে ইনশট, সো ক্যাপকাট। এখন কাইনমাস্টার একটা যে দিয়ে আমরা পেতাম যে কিনতে হবে না, হ্যাঁ ওই যে ওয়াটারমার্কটা সরিয়ে, সো আমরা ওইটা ক্র্যাক ভার্সনটা ইউজ করতাম। হ্যাঁ, এখন সিনারিওটা অনেক চেঞ্জ হয়ে গেছে, আগের মতো অনেক কিছুই নাই। এখন ওই লং ভিডিও মানুষজন দেখতে চায় না। আপনি যখন ফেসবুকে ঢুকবেন দেখবে যে মানুষ মানে আপনি ঢুকেন যখন একটা রিলস আসে, একটু দেখি তো কি আসছে, স্ক্রল করতেই আসি, নেশার মতো হয়ে যায়। সো কন্টেন্ট বানিয়ে এখন ওঠাটা ইজি, বাট কম্পিটিশন অনেক। এখন কোয়ালিটি কন্টেন্ট আলাদা, আর রেগুলার মানে আপনি ইনকামের জন্য কন্টেন্ট যদি বানানো স্টার্ট করেন তাহলে এটা বর্তমানে ইজি, বাট লং রানে সাস্টেইন করা টাফ। এখন মানুষজন ভাবে কি আচ্ছা রিলসে অনেক টাকা দিচ্ছে, এখন কিন্তু রিলস টাকা দিচ্ছে না। রিলসে টাকা দেওয়া যখন স্টার্ট করছিল ফেসবুক, তখন মানুষ ধুমায়া রিলস বানানো স্টার্ট করছে। আপনি দেখবেন যে শুধু রিলস আর রিলস ফেসবুকে। এখন ফেসবুক আমাদের উপর হচ্ছে এক্সপেরিমেন্ট করে যে দেখি কীরকম, মানে ওরা টিকটক, ইনস্টাগ্রামের সাথে কম্পিট করার জন্য মানে রিলসে আর্নিং বাড়াই দিয়েছিল যাতে মানুষজন ফেসবুকে এসে রিলস বানানো স্টার্ট করে। সো এখন রিলস থেকে সেরকম একটা আর্নিং দিচ্ছে না। সো আমি যদিও রিলস খুব একটা বানাইতাম না, আমার মেইন আর্ন সোর্স হচ্ছে কোলাবোরেশন থেকেই আসে। তো তারপরে আমি রিলস বানাই। মাসে কটা কোলাবোরেশন করেন? ডিপেন্ড করে, ভালো মান্থ হলে 6টা 7টা, আর পোর মান্থ হলে 2টা কিংবা একটাও হয় অনেক সময়।
আমি আপনার এখনকার কোলাবোরেশনের চার্জ কত সেটা জানতে চাই না, তবে ক্যারিয়ারের শুরুতে আপনি প্রথম কোলাবোরেশন কবে পেয়েছিলেন এবং সেটা কত টাকার কোলাবোরেশন ছিল? কোলাবোরেশন পেয়েছিলাম ওই যখন একটু ভাইরাল হওয়া স্টার্ট করলাম না, আমি জানতামই না যে কোলাবোরেশন আসলে কি। কোলাবোরেশন জাস্ট ভিডিওর ভিতরে জাস্ট একটু ব্র্যান্ডকে নিয়ে বলে দিব, তাতেই ওরা কিছু টাকা দিবে, এটা তো খুবই নাইস, আমাকে একটা দিলেই হইল। সো আমি ওই টাইমে কত 2000 টাকা নিয়েছিলাম একজনের কাছ থেকে। এটা কি কোনো এজেন্সি থ্রুতে ছিল নাকি ডাইরেক্টলি ব্র্যান্ড? ডাইরেক্টলি ব্র্যান্ড। তখন এজেন্সি আমাকে তো নতুন নতুন তো চিনবে কিভাবে। এখন তো 2000 দূরে থাকুক, আমার বিশ্বাস আপনি 20,000-এও কাজ করেন না, কিন্তু এই যে এখন অনেক টাকা চার্জ করেন, তখন যে 2000 টাকা দিয়েছিল তাকে কি ফোন করে কখনো বলেছিলেন দেখো আমি এখন এটুকুর কাজের জন্য এত তুমি আমাকে সেদিন ঠকিয়েছিলে, এরকম মনে হয়েছিল কি? না, একটা ইন্টারেস্টিং কাহিনী আছে, আমি বলি। আমার যখন শুরুর দিকে তখন কিন্তু আমার ভালো ভিউজ হইতো, আমি একটা ভিউজ সালে তখন 1-2 মিলিয়ন 3 মিলিয়ন যাইতো, কন্টেন্ট স্টোরি ভালো হইলে ওইটা 4-5 মিলিয়নও যাইতো। সো একটা ভিডিও বানাই যে হোম টিউটর খুঁজতেছি আমি, একজন বয়স্ক লোক হোম টিউটর খুঁজতেছে। সো যতগুলো মানে পড়াতে আসছে তার ছেলে মেয়েকে, উল্টাপাল্টা স্টুডেন্ট টাইপের, যে মানে ঠিকঠাক জানে না যে কিভাবে পড়াতে হয়। সো এইটা নিয়ে একটা ফানি কন্টেন্ট। সো এখানে একটা ব্র্যান্ড আমাকে অ্যাপ্রোচ করছিল, ওই ব্র্যান্ডের জন্য আমি ওই কন্টেন্টটা বানাইছিলাম। তারা হচ্ছে টিউটর খুঁজে দিচ্ছে, মানে আমি স্টুডেন্ট, আমাকে পড়ানোর জন্য টিউটর খুঁজতেছি আমি। সো এরকম একটা ব্র্যান্ড খুঁজে দেয় টিউটর কোথায় কি আছে, এটা বাংলাদেশের যে কোনো জায়গায়। তো ওরা আমাকে বলছে যে ঠিক আছে স্টার্ট করেন, 5000 দিব আপনাকে। তো আমি ভিডিও বানাইলাম, ভিডিও বানানোর পর ভিডিওটা খুবই ফানি ছিল, এত ফানি যে ওরা ভাবতেছে এত ফানি ভিডিওর ভিতরে ব্র্যান্ড প্লেসমেন্টটা কেমন যেন হয়ে যায়, যেহেতু আমরা টিউটর খুঁজতেছি, বুঝতে পারছেন? সো এখানে পড়াশোনার একটা ব্যাপার, কিন্তু যদি ফানি হয়ে যায় তাহলে তো জিনিসটা ভালো দেখায় না। সো ওরা বলছে না, এটা আমরা এই ভিডিওতে কাজ করব না, বাদ দাও। সো ওই ভিডিওটা ছাড়লাম, ভিডিওটা 5 মিলিয়ন ভিউজ হয়েছে, অনেক। সো ওইখান থেকে যদি 1% মানুষও যদি তাদের সাবস্ক্রিপশনটা নিত, তাহলে তারা হয়তো অনেক বড় পর্যায়ে যেতে পারতো। সো 5 মিলিয়নের 1%ও অনেক। ডেফিনেটলি। সো পরবর্তীতে ওরা কাজটা করে নাই। তার 4 থেকে 5 মাস পর আমাকে নক দিচ্ছে যে ভাই এই ভিডিওতে অনেক ভিউজ হয়েছে, আমাদের আরেকটা ভিডিও করে দেন। তো তখন আমি আর করি নাই। সো এইটাই আর কি, মানুষজন বুঝতে পারে নাই যে এইটার মানে কতটুকু ইম্প্যাক্ট ফেলে আসলে। কন্টেন্ট ক্রিয়েট করছেন সেই 2020-21 থেকে আজ 2025 সাল, 5 বছর, এবং কন্টেন্ট ক্রিয়েশনের সুবর্ণ সময় শুরুই হয়েছে আসলে ওই সময়টা, কোভিড পিরিয়ড থেকে। পরে সবাই বাসায় বসে থাকতো। কোভিডের পরে যে আপনি কন্টেন্ট ক্রিয়েশনে রেগুলার হয়ে গেলেন এবং এখন আপনি কন্টেন্ট ক্রিয়েশনের সাথে আছেন, আপনার পড়াশোনাটাও শেষের দিকে, এই সময়তে আপনার অনেক বন্ধু বান্ধব অন্য প্রফেশনে যাচ্ছে, আপনি কি অন্য প্রফেশনে যেতে চান কি না, নাকি একই সাথে কন্টেন্ট ক্রিয়েশনও করছেন, তলে তলে ব্যবসা বাণিজ্যও করছেন, কোনটি? হ্যাঁ, আপনি তো খুব ধরতে পারেন জিনিসগুলো। আমি কন্টেন্ট তো বানাচ্ছি, তলে তলে ব্যবসা সবাই করে কিন্তু কেউ বলে না। হ্যাঁ, তলে তলে ব্যবসা করছি, বেশ অনেকদিন হয়েছে, কিন্তু আমি কাউকে বলি নাই। বলার পিছনে হচ্ছে কোনো রিজন নাই, বললেও কি না বললেও কি, টাকা আসলেই হলো। আচ্ছা। সো আমি রিসেন্টলি একটু জানাই দেই যে আমি একটা ক্লদিং বিজনেসের সাথে জড়িত। সো দিস শার্ট ইজ ফ্রম মাই ব্র্যান্ড। সো এটাই। ওয়াও, গ্রেট। সবাই কিন্তু টুকটাক বিজনেসের পিছে ছোটে, কারণ কন্টেন্ট ইজ নট দ্য আলটিমেট থিং। আসলে কন্টেন্টে আজকে টাকা আছে, কালকে নাও থাকতে পারে। এইটাই, ফেসবুক থেকে বা ইউটিউব থেকে ভিউজ কম হয়েই যেতে পারে একটা টাইমে মানুষের। বাসা থেকে সাপোর্ট কেমন পাচ্ছেন? আপনার মা ব্যাপারটাকে কিভাবে দেখছে যে আমার ছেলে ব্যবসা করছে, কন্টেন্ট ক্রিয়েট করছে, সে কি হ্যাপি কিনা, নাকি সে আরো বেশি কিছু চায়? হতাশ ছিল তারা যে এটা কি করতেছো তুমি, এগুলো করে কিছু হবে? তো আস্তে আস্তে যখন বুঝতে পারলো যে না আসতেছে, তো তখন ঠিক আছে করো। বিজনেস যখন রান করা স্টার্ট করো, হ্যাঁ ঠিক আছে করো, বুঝে শুনে করো। সো যখন দেখতেছে যে আমার একটু ডাউনফল চলতেছে, খারাপ যাচ্ছে, হয় স্বাভাবিক, তখন বলে যে এই তো বলছিলাম শুরুর দিকে যে কইরো না, এখন দেখো। যখন আবার ভালো করি তখন ভালো।
হেই ব্রো ক্লাবে আমি সব কন্টেন্ট যদিও দেখিনি, তবে যেগুলো দেখেছি সেখানে আপনি আপনার বাবা আপনার বন্ধুদের ক্যারেক্টারগুলোই বেশি দেখেছি, নারী চরিত্র সেরকম দেখিনি, বা মায়ের চরিত্র আমি দেখিনি, জানি না আপনি করেছেন কিনা। আপনার মার চরিত্র কি, আপনার মা ঠিক না, আমার মা আপনার মা বা সবার মায়েরদের একটা তো প্রতিচ্ছবি আপনি আপনার কন্টেন্টে দেখান, বাবাদের যেটা দেখান, তো মায়েদের প্রতিচ্ছবি দেখানোর কোনো ইচ্ছে আছে কিনা সামনে? না আসলে নেই। আমি ফিমেল ক্যারেক্টার প্লে করতে তো খুব একটা পছন্দ করি না, কিন্তু আমার কিন্তু বাবা নেই। ফার্স্ট অফ অল আমার বাবা নেই, সো বাবা নেই। আমি ভিডিওতে যেই বাবাকে দেখাই সেই বাবার সাথে আমার নিজের বাবার কোনো মিল নাই। আমার বাবা আমার মতো খুবই শান্ত শিষ্ট চুপচাপ ছিল। আমরা তো আসলে একটা মানে চিত্র দেখতে পাই সেটা আসলে আমাদের সমাজের অনেক বাবার সাথে মিল পাই। এক্স্যাক্টলি ওটা আসলে কারো বাবার প্রতিনিধিত্ব হতে পারে না। আমার নানার মিল আছে। আমি আমার নানাকে আমার 2020 সালে আমার নানা মারা গিয়েছে, সো আমি অনেক দিন আমার নানার সাথে ছিলাম, তো আমি তার প্রতিচ্ছবিটা দেখাই যে আমার নানা আসলে কেমন ছিল, একদম কাইন্ড অফ পুরোপুরি সেম না হলেও হ্যাঁ কাইন্ড অফ ফানি, একটু টিপিক্যাল, একটু ফানি, এইটাই। ব্যক্তি জীবনে আপনি কি টিপিক্যাল? সত্যি কথা বলা যাবেন, অনেক মেয়ে দর্শক আছে আপনার, তাদের জানা দরকার। আমি টিপিক্যাল না, আবার কিছু ক্ষেত্রে টিপিক্যাল। আমি খরচ করার ক্ষেত্রে একটু টিপিক্যাল, মিতবাই বলতে পারেন। প্রেমিকার জন্য খরচ করার ক্ষেত্রেও কি আপনি টিপিক্যাল? কাইন্ড অফ, তবে প্রেমিকা আছে কিনা এটা তো সরাসরি বলতে চাই না। হ্যাঁ ঠিক আছে, আমরা আপনার মার্কেটটা নষ্ট করতে চাই না। আপনি যে সিঙ্গেল ভাব ধরতে চাচ্ছেন আপনি ধরে রাখতে পারেন। একটু আপনি বলবেন যে কন্টেন্ট ক্রিয়েশনে থাকার কারণে আপনার ব্যক্তি জীবনে কখনো কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে কিনা? হ্যাঁ অবশ্যই। আমি লাস্ট ঈদে আমার পেজ গায়েব হয়ে গেছিল। আমি কিছু এটা না আমরা অনেকেই আসলে, আপনারা তো কন্টেন্ট ক্রিয়েশনে আছেন, এছাড়া আমরা যদি মিডিয়ার দিকে তাকাই অনেক যারা পাবলিক ফেস, অ্যাকচুয়ালি আমি আমার নিজের পেজও হারিয়েছিলাম, এবং সেই সময়টাই দেখেছি যে কন্টেন্ট ক্রিয়েটর বা যে কোনো মানুষ যার যদি একটু ফলোয়ার লাখের উপরে থাকে সেই পেজগুলো হারিয়ে যাচ্ছে। আর যদিও ফেরতও পায় সবাই, কম বেশি সবাই পেয়েছে, ফেরত পায়, কিন্তু যে একটা ধারাবাহিকতা থাকে, যে একটা ফ্লো থাকে, ওইটা ডিস্ট্রয় হয়ে যায়। আমার তো 1 মিলিয়ন ফলোয়ার ছিল। আমার 1 মিলিয়ন ফলোয়ার প্রায় 1 বছর আগে এক বছর কি 1.5 বছর আগে হয়ে গেছে। এখন আমার 1.1 মিলিয়ন ফলোয়ার। এনগেজমেন্টটা আসলে রিদমটা নষ্ট হয়ে গেছে বলা যায়। আমি 1.5 বছরে কি আরো গ্রো করতে পারতাম, বাট ওইখানে একটা মেন্টাল ব্রেকডাউন। ওইখানে আমার হচ্ছে পেজ মানে নষ্ট হয়ে গেছে। আমি ভেঙে পড়ছি, প্রায় 3 মাস বন্ধ ছিল। সো 3 মাস পর আমি রিকভার করতে গিয়ে 3 মাস সময় লেগেছিল। 3 মাস সময় লেগেছিল। আপনি নিজে করেছিলেন নাকি কোনো এজেন্সি? না, আমি কোনো এজেন্সি দিয়েই করেছিলাম। আচ্ছা, কিন্তু আমার একার পক্ষে সম্ভব না। সো ওটা রিকভার করার পরও আমি ওরকম ফ্লুয়েন্টলি কন্টেন্ট দিতাম না। যে একটা অভ্যাস হয়ে গেছিল যে 3 মাস কোনো কন্টেন্ট দেই নাই, সো থাক একটা করে ব্র্যান্ড আসলে দিই। সো ওভাবেই আর কি ওই ফ্লোটা নষ্ট হয়ে গেছে, আর অনেক মানুষ আমাকে ভুলে গেছে। ফলোয়ার আছে, সেই সময়টায় না একটা বড় আওয়াজ উঠেছিল অনেকের পক্ষ থেকে যে সরকার থেকে একটা নীতিমালা নির্ধারণ করা হোক, যাতে এই সাইবার সাইটে আমরা যাতে সিকিউর থাকতে পারি, আমাদের পেজগুলোকে আমরা সিকিউর করতে পারি। এই আওয়াজটা আবার স্তীমিত হয়ে গেছে। হ্যাঁ, এখন কমে গেছে তো জিনিসটা। ওই যেই গ্রুপগুলো স্টার্ট, ফেসবুক অনেক অ্যাডভান্স হয়ে গেছে যে চাইলেই কাউকে কপিরাইট দেওয়া যায় না। এটাই, ওরা জাস্ট আমার একটা ফটো বা আমার কোনো একটা ভিডিও ওদের নিজেদের সাইটে আপলোড করে তারপর ফেসবুকে ক্লেম করতো যে দেখেন আমার কন্টেন্ট ওই শিশির নিয়ে গেছে। ফেসবুক তো চালায় এআই এর মাধ্যমে, ওরা তো বুঝেই না যে এটা কে আসলে। সো এই জন্যই এখন ফেসবুক একটু হলেও অ্যাডভান্স হয়েছে। যেহেতু বড় হচ্ছেন, কন্টেন্ট ক্রিয়েশনে বড় হচ্ছেন, জীবনেও বড় হচ্ছেন, আগাচ্ছেন, একটা সময় বলতো না যে, এখনো বলে কিন্তু, ছেলে ডাক্তার হোক তারপরে মেয়েকে বিয়ে দিব, ছেলে ইঞ্জিনিয়ার হলে মেয়েকে বিয়ে দিব। কন্টেন্ট ক্রিয়েটরদের জামাই হিসেবে সামনে ভবিষ্যৎ কেমন? তারপরে ফানি কন্টেন্ট ক্রিয়েট করেন, আপনার কাছে এটা ফানি ওয়েতে আসলে জানতে চাই, আপনি সিরিয়াস উত্তর দিলেও আসলে দিতে পারেন। রিসেন্টলি আমার একটা ফ্রেন্ড আছে, এসপি ক্রিয়েশন, নাম শুনেছেন? হ্যাঁ, এসপি আমরা এখানে পেয়েছিলাম শ্যাম ভাইকে। সো ওর কিন্তু বিয়ের কথাবার্তা হচ্ছে। সো কন্টেন্ট বানায়,
ভালো অ্যাক্টিভ। আপনি বোঝাতে চাইলেন যে কন্টেন্ট ক্রিয়েশনে যারা থাকে তাদের কিন্তু মার্কেট ভালো, এসপি ক্রিয়েশনের কথা চলছে, তার মানে কি আপনি আওয়াজটা দিলেন যে এসপির মানে সিয়াম ভাইয়ের কি মানে পেছনে অনেক বড় লাইন আছে, সেখান থেকে বাছাই করছেন একজন, এরকম কিছু? অলরেডি তো হয়ে গেছে মনে হয়। তো হ্যাঁ, মার্কেট আছে যদি প্যারেন্টসরা বুঝে। অনেক প্যারেন্টস আছে বুঝে না যে এটা কি করতেছে, এটা তো হারাম। কিন্তু আবার অনেক প্যারেন্টস কিন্তু এমনটাও দেখেন যে ছেলে ভাইরাল, এরকম ভাইরাল জামাই দরকার, ভাইরাল দরকার, কত টাকা ইনকাম করতেছে এগুলো দেখে। আপনি কি ভাইরাল বউ খুঁজছেন? না, আমি ভাইরাল বউ খুঁজছি না। আমি যদি বিয়ে করিও কখনো, কেউ জানবেই না আমি বিয়ে করছি। শুভকামনা রইল আপনার জন্য শিশির, আশা করছি আপনার সাথে আবারও দেখা হবে, তখন আপনার এই যে কন্টেন্ট নিয়ে যত স্বপ্ন আছে সেই স্বপ্নগুলো সত্যি হয়ে যাবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলাভিশন, নূর টাওয়ার, 110 বীরোত্তম সিআর দত্ত রোড, ঢাকা 1205, ফোন 96320303 আমাদের ইমেল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। ব্রিটিশ দার্শনিক বার্ট্রান্ড রাসেলের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, সময় নষ্ট করে আনন্দ পেলে সেটাকে নষ্ট করা বলে না। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ সুন্দর থাকুন। আজ সারাটা দিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক।